হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচ টেস্ট পেপারের 11 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি কে শোষণ করে নেয় কোন গ্যাস? তাহলে এটার অ্যান্সার কি হবে? না, আমাদের মিথেন গ্যাস। নেক্সট ছিল যে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে পিভি এর মান কত হবে? তো এটা অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটা। আমরা কি জানি যে 22.4 লিটার মানে 1 মোল, তাহলে 11.2 মানে কি 22.4-এর অর্ধেক, মানে 0.5 লেখা হবে। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব দেওয়া আছে 44, বাষ্প ঘনত্ব কি হবে? তাহলে এম দেওয়া আছে 44, তো আমাকে বাষ্প ঘনত্ব ডি জিজ্ঞেস করেছে, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি? না, এম সমান 2D, তাহলে ডি সমান কি হয়? m/2, তাহলে 44/2 মানে অ্যান্সার কত হবে? 22, তাহলে অপশন ডি হবে সঠিক। নেক্সট হচ্ছে যে যে ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি সেই ধাতুটি কি? তাহলে এটার অ্যান্সার কি হবে? রূপো। তাহলে এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। আলোর প্রতিসরণে কোনটি অপরিবর্তিত থাকে? এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। এটার অ্যান্সার কি হবে? কম্পাঙ্ক। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে সেটি কোন? তাহলে কার বিচ্যুতি সর্বাধিক হবে? না, যার তরঙ্গ দৈর্ঘ্য কম। কার? বেগুনি। তাহলে এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। নেক্সট হচ্ছে যে তড়িৎ চালক বল ভি, কার্য ডাব্লু, আধান কিউ, এদের মধ্যে সম্পর্ক। তাহলে এটার অ্যান্সার কি হবে? ডাব্লু সমান আমরা কি জানি? কিউ ইন্টু ভি। তাহলে এখানে অ্যান্সার কি হবে এদের মধ্যে? না, কিউ সমান আমরা লিখতে পারি ডাব্লু/ভি। নেক্সট হচ্ছে 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে দুই প্রান্তের বিভব পাবো। তাহলে ভি সমান কি করবো আমরা? আই ইন্টু আর। সিম্পল। তাহলে আই এর মান কত দেওয়া আছে দেখো? 0.2। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি 2/10 ইন্টু রোধের মান দেওয়া আছে আমাদের 40। তাহলে 10×4 = 40, 4×2 = 8 ওহম, 8 ভোল্ট হবে ভোল্টেজ। তাহলে এটার অ্যান্সার হবে 8 ভোল্ট। এদের বলেছে আলফা বিটা গামা রশ্মির আয়নন ক্ষমতা সঠিক ক্রম। যদি বলতো ভেদন ক্ষমতা তাহলে কি লিখতাম? ভেদন ক্ষমতা বলে গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। এবার যখনই আয়নন ক্ষমতা বলবে উল্টা দিক থেকে। তাহলে কার আয়নন ক্ষমতা বেশি? আলফার বেশি, তারপরে বিটা, তারপরে গামা। তাহলে এইটা কখন হবে? না, এটা হচ্ছে ভেদন ক্ষমতা বললে, ভেদন ক্ষমতা। দুটোই মনে রাখবে। নেক্সট হচ্ছে মৌলের পর্যায়গত ধর্ম নয় তেজস্ক্রিয়তা, এটাও রিপিটেড প্রশ্ন। নেক্সট হচ্ছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণু কি হবে এদের মধ্যে? কার মৌলিক অণু হবে? না, অ্যান্সার হবে নাইট্রোজেন। নেক্সট হচ্ছে যৌগিক অণু বললে আমরা অ্যাসিটিলিন বলতাম, কিন্তু মৌলিক অণু বলেছে যেহেতু তাহলে নাইট্রোজেন হবে। তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক কার? এদের মধ্যে তড়িৎ পরিবহনের ক্ষমতা সর্বাধিক। কে সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করতে পারবে? আমরা কি জানি যে তরল হাইড্রোজেন ক্লোরাইড বেশি তড়িৎ তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু HCl যখন গ্যাস হয়ে যায় তখন তড়িৎ পরিবহন করতে পারে না। আর অ্যাসিটিক অ্যাসিড কি হয়? অ্যাসিটিক অ্যাসিড আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। নেক্সট হচ্ছে অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহৃত হয় কি? অ্যামোনিয়া শুষ্ককরণ, এটাও বারবার আমরা করেছি। তাহলে কি লেখা হয় এটা? না, CaO বা পোড়াচুন। তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তীব্র যে সমস্ত ধাতু, তড়িৎ ধনাত্মক যে ধাতুগুলো, তাদের ক্ষেত্রে কোন পদ্ধতি? না, তড়িৎ বিজারণ পদ্ধতি। অ্যালডিহাইড মানে কি? সিএইচও। সিএইচও গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড। তাহলে COOH কার্বক্সিলিক গ্রুপ, এটা কি গ্রুপ? অ্যালকোহল গ্রুপ। আর এটা হচ্ছে কিটোন গ্রুপ। সব গ্রুপগুলোই মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তাহলে মেরুজ্যোতি যখনই দেখা যাবে বলবে না, তখন লিখবে থার্মোস্ফিয়ার। তাহলে অ্যান্সার কি হবে? থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। নেক্সট হচ্ছে ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠকে আবদ্ধ করে? তাহলে অ্যান্সার হবে কি? ইউভি রশ্মি। নেক্সট হচ্ছে কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? কোলবেট থেকে কোলবেট মিথেন পড়েছো, তাহলে CH4 হবে এটার অ্যান্সার। চার্লসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্র কেমন হয়? এরকম ভিটি লেখচিত্র দেখেছি, ভি বনাম টি যে লেখচিত্র, তাহলে এটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখা। নেক্সট বলেছে একই উষ্ণতা চাপে সমায়তন সব গ্যাসে কি জানি সমান সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রো বলেছে, কিন্তু এখানে বলেছে যে নাকি CO2 আর N2 গ্যাসের অণুর সংখ্যা পৃথক। তো অবশ্যই এটা কি কথা? মিথ্যা কথা। কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রসারণ গুণাঙ্কের, এটাও রিপিটেড প্রশ্ন। তাহলে এটা কি হয়? আলফা সমান β/2 সমান γ/3। গামা মানে আয়তন প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ। নেক্সট হচ্ছে তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণে একটি ব্যবহারিক প্রয়োগ কি লিখতে পারি? ক্লিনিক্যাল থার্মোমিটার। দেখেছো যে তাপ প্রয়োগে কি হয়? পারদের প্রসারণ ঘটে, তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটার।
নেক্সট, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে আপতন কোণ কি হয়, 0 ডিগ্রি। এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। নীল ও লাল আলোর মধ্যে জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে দেওয়া আছে মিউ বি আর মিউ আর। তাহলে নীল আলোর জন্য হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ বি, লাল আলোর জন্য মিউ আর। তাহলে কোনটির মান বেশি হবে? না, অবশ্যই এখানে মিউ বিটা বেশি হবে, মিউ বি বেশি হবে। দেখো নীল আলোর কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মনে রাখবে প্রতিসরাঙ্কের ব্যস্ত সম্পর্ক, প্রতিসরাঙ্কের ব্যস্ত সম্পর্ক। এবার তরঙ্গ দৈর্ঘ্য কম হলে প্রতিসরাঙ্ক বেশি হবে। নেক্সট, ফিউজ তারকে কোন সমবায় যুক্ত করা হয়? তাহলে মনে রাখবে শ্রেণী সমবায়। কিন্তু যদি বলতো যে গৃহস্থালির যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি কোন সমবায় যুক্ত করা হয়ে থাকে, না সমান্তরাল সমবায়। কারণ আমাদের ভোল্টেজটা কনস্ট্যান্ট দরকার যাতে সব যন্ত্রগুলো সঠিকভাবে কার্য করতে পারে। একই উপাদানের একটি সরু আর মোটা তার, তাহলে এটা ফর্মুলাটা তো জানো যে আর সমান কি হয়, রো ইন্টু এল বাই এ। দুজনের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে কার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে জিজ্ঞেস করছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, না অ্যান্সার হবে মোটা তারের মধ্য দিয়ে আমাদের তড়িৎ প্রবাহ বেশি হবে। কারণ দেখো রোধের সাথে কি সম্পর্ক, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, ব্যস্ত সম্পর্ক। আর আর সমান আমরা কি লিখে থাকি, ভি সমান আমরা আই আর পড়েছি এটা। কারণ বিভবের সাথে আই এর কি সম্পর্ক আছে বা রোধের কি সম্পর্ক আছে, সমানুপাতিক সম্পর্ক। তার মানে প্রস্থচ্ছেদ যত বাড়বে রোধ কমবে। তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে এখানে কি হবে, বিভব প্রভেদে রাখলে কোন তারের মধ্যে তড়িৎ প্রবাহ বেশি হবে, না অ্যান্সার হবে মোটা তারের মধ্যে। নেক্সট হচ্ছে পারমাণবিক চুল্লিতে যে বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হয় কোন শক্তি মেনে, না আইনস্টাইনের যে সূত্র আছে ইকুয়ালস টু এমসি স্কোয়ার। নেক্সট বলেছে তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে বিটা কণা নির্গত হয়, না অ্যান্সার হবে নিউক্লিয়াস। এরপরে আছে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলানো। দেখো ইউরেনিয়ামোত্তর মৌল কি হবে, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম এগুলো হয়। অ্যামালগাম মানে পারদের ধাতু সংকর, তাহলে অবশ্যই পারদ আসবে। ক্ষার ধাতু এদের মধ্যে কি হবে, সোডিয়াম। এবং ক্যালামাইন কাকে বলা হয়, জিঙ্ক বা দস্তা। এরপর বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি সমযোজী এবং একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ। দেখো তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী যৌগ কি হবে, জল। তড়িৎযোজী যৌগের মধ্যে হবে লবণ, NaCl। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়, এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। তাহলে ক্যাথোডের ভর কিন্তু বৃদ্ধি পায়। কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী, অবশ্যই তড়িৎ শক্তি। এবং এটি ডিসি কারেন্ট আমরা পাঠাই। একটি অধাতুর নাম লেখো যেখানে কি হয়, তড়িৎ বিশ্লেষণ তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত করে, কাকে ব্যবহার করা হয়, না গ্রাফাইট দণ্ড ব্যবহার করি আমরা। কোল্ড স্টোরেজে হিমায়িত রূপে কাকে ব্যবহার করা হয়, তরল নিষ্ক্রিয়। মনে রাখবে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, অবশ্যই অ্যামোনিয়া আর একটা কি, CO2। এদের দুজনের মধ্যে বিক্রিয়া করে অসওয়ার্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের যে শিল্প উৎপাদনে অ্যামোনিয়া জারণ ঘটাতে কি ব্যবহার করবো, প্ল্যাটিনাম রেডিয়াম তার, প্ল্যাটিনাম রেডিয়াম তার। নেক্সট হচ্ছে CH3CH2OH CH3 এর IUPAC নাম কি? তাহলে এটার অ্যান্সার কি হবে, না এটার অ্যান্সার হবে প্রোপান টু অল। প্রোপান 2 নম্বর কার্বনে আছে অল, অ্যালকোহল গ্রুপ। কারণ দেখো মিথ ইথ প্রোপ 3টা কার্বন পরমাণু আছে, তাই প্রো। আন 2 নম্বর কার্বনে দেখো OH আছে, 2 নম্বর দিক থেকে কাছে আছে, তাহলে এখানে প্রোপান টু অল। নেক্সট হচ্ছে পরীক্ষাগারে প্রথম যে অজৈব যৌগ থেকে কোন জৈব যৌগ প্রস্তুত করা হয়, না এটা হবে ইউরিয়া। একটি বায়োডিগ্রেডেবল পলিমার অবশ্যই সেলুলোজ বা বলতে পারো সেলুলোজ বা প্রোটিন, যেটা খুশি। তাহলে এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। এরপরে আছে 3.2তে একটা অঙ্ক, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 57 সেমি পারদস্তম্ভের চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কি হবে। তাহলে আমরা ফর্মুলা জানি যে কি, পিভি সমান NRT। তাহলে এখান থেকে ভি সমান কি লিখতে পারি, NRT/P, এটা লেখা যায়। তাহলে CO2-র ক্ষেত্রে এন এর মান কত, মোল সংখ্যা কত হবে, না এন সমান লেখা হয় W/M, যেখানে ডাব্লু কি হয়, গৃহীত ওজন কত, 2.2 গ্রাম দেওয়া আছে, 2 লিখলে। এবার CO2-র ক্ষেত্রে এম কত হয়, আণবিক ভর, কার্বনের 12 আর এখানে অক্সিজেন 16 × 2 32।
মানে 44 হয়, 44 গ্রাম। তাহলে এখানে 44 লিখে দিই। এখানে একটা উঠলে এখানে 10 নামলো, 22 একে 22, 22 দুগুণে 44, মানে 1/20 মোল সংখ্যা। তাহলে এখানে যদি করি 1/20 লিখে দিলাম। আর এর মান তো সবাই জানো 0.082 হয়। নেক্সট হচ্ছে টি এর মান এখানে কত দেওয়া আছে, 27 ডিগ্রি। ক্যালভিনে করলে কত হয়ে যাবে ওটা, 300 ক্যালভিন, 273 গুণ করে যোগ করে দিলেই হবে। এবং পি এর মান এখানে কত দেওয়া আছে দেখো, 57 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে অ্যাটমসফিয়ারে করতে গেলে কি করবে না, 57 সেমি প্রেসারটাকে অ্যাটমসফিয়ারে করতে গেলে আমরা কি জানি, 76 সেমি হলে 1 ATM হয়। তাহলে এটাকে দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কিসে, সেমি সেমি ক্যান্সেল, এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমার কত থাকবে, 57। একই রকম ভাবে উপরে উঠে যাবে কি, এই 76টা নিচে ছিল, এটা উপরে উঠে গেল। তাহলে দেখো 19×3 = 57, 19×4 = 76, 3×100 = 300, আর হচ্ছে 4×5 = 20, 5×20 = 100। তাহলে 20 ইন্টু 0.082 ইন্টু 20 করলে কত হবে অ্যান্সার, না এটার অ্যান্সার আসবে 1.64 লিটার। এটার সাথে আরেকটা অঙ্ক ছিল যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত। সহজ অঙ্ক। তাহলে দেখো যে আমরা জানি যে V1/T1 সমান V2/T2। তো আমাকে আয়তনের অনুপাত চেয়েছে অন্তিমের সাথে প্রাথমিক। তাহলে অন্তিম V2/V1 সমান কি লিখতে পারি, V2/V1 সমান লিখতে পারি T2/T1। তাহলে T2-র মান কত আছে দেখো, টিটুর মান দেওয়া আছে 546। তাহলে 546কে যদি ক্যালভিনে কনভার্ট করতে হয় তাহলে আমাকে 273 দিয়ে যোগ করতে হবে। তাহলে সেই 273 দিয়ে যোগ করলে এটার মান আসছে কত, 819 ক্যালভিন। বাই T1 এর মান 0 ডিগ্রি মানে কত, 273 ক্যালভিন। তাহলে দেখো যে 273 3-এ তো এটা হচ্ছে, তাহলে আমি বলতেই পারি তাহলে এদের যে অনুপাতটা হবে সেটা কত হবে, 3:1। তাহলে এটা ছিল আমাদের 3-এর দাগের ম্যাথগুলো। নেক্সট আসছি আমরা, এটাও রিপিটেড প্রশ্ন, অনেকবার করা হয়েছে, দেখে নেবে আগের স্কুলগুলো যারা দেখোনি। প্লেলিস্টে গিয়ে সমস্ত স্কুলগুলি যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কী রকমের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, এবং কমনও পেয়ে যাবে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে। এবার নেক্সট দেখো যে মৌল এ একটি ধাতু এবং বিসি হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। দেখো তড়িৎ ঋণাত্মক মৌল মানে কি করবে, তারা গ্রহণ করবে ইলেকট্রন দিয়ে মাইনাস হবে, মানে এরাকে আমি বলতে পারি কি, অধাতু। একই রকম ভাবে এ একটি ধাতু, মানে ধাতু হলে কি হয়, তারা তড়িৎ ধনাত্মক হয়, তীব্র তড়িৎ ধনাত্মক হয় এরকম। তাহলে দেখো তড়িৎ ধনাত্মক আর তড়িৎ ঋণাত্মক এ আর বি, এরা মিলে কি করবে, ধাতু অধাতু মিলে, আমরা আগেও করেছি স্কুলে, এটা হয়ে যাবে কি যৌগ, তড়িৎ যৌগ। আবার কি হবে, এখানে বি আর সি দুজনেই যদি অধাতু হয় তাহলে দুটো অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় বি সির মধ্যে, তাকে আমরা কি বলে থাকি, সমযোজী। নেক্সট চলে আসো 4.2। তো এই অঙ্ক আমরা আগে অনেকবার করেছি, রিপিটেড প্রশ্ন, আর এটাও হচ্ছে আমাদের রিপিটেড প্রশ্ন। তো দেখো 4.2, তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের সমীকরণ খুব ভালো করে, রাসায়নিক গণনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ যে সমীকরণগুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে। যেমন এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 হলো, বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর 2NH3 আর জল উৎপন্ন হবে। এটা আমরা করেছি। তো এই সমীকরণগুলো একটু ভালো করে মনে রাখবে। তাহলে এটা যদি মান কত আছে দেখো, সোডিয়ামের 14, হাইড্রোজেনের 4, আর ক্লোরিনের তো 35.5। তাহলে এটা যদি আমরা যোগ করি তো দিয়ে 2 গুণ করি তাহলে আসবে কিন্তু 107 গ্রাম। আর অ্যামোনিয়ারটা 2 দশমিক, আমরা 2 মোল আছে, 1 মোল মানে 22.4, 2 মোল মানে 2 × 22.4 মানে 44.8 লিটার। তাহলে দেখো এখানে লিখতে পারি যে 44.8 লিটার NH3 উৎপন্ন হয় কোথা থেকে, না 107 গ্রাম NH4Cl থেকে। তাহলে 1 লিটার যে NH3 সেটা উৎপন্ন হবে 107/44.8 লিটার। নেক্সট হচ্ছে 89.6 লিটার NH3 উৎপন্ন হবে কত গ্রাম NH4Cl থেকে, না 107/44.8 ইন্টু 89.6 গ্রাম NH4Cl থেকে। এবার এটা আমাদের কাটাকাটি করতে হবে। দেখো এটাকে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে, আর এটার সাথে 2 গুণ করলে আসবে 214 গ্রাম
অ্যান্সার। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। নেক্সট এটার সাথে ছিল যে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা উত্তপ্ত করি, সেখান থেকে আমরা কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, এবং সেই এসটিপিতে সেই অক্সিজেনটার আমাদের আয়তন বের করতে হবে। তাহলে দেখে নাও কিভাবে হবে। না 2KClO3 সমীকরণটা কি হয়, না এটাকে যদি আমরা তাপ দিই, এটা ভেঙে উৎপন্ন করবে 2KCl প্লাস হয়ে যাবে 3, এটা আমরা জানি। নেক্সট হচ্ছে পটাশিয়ামের কত 39, ক্লোরিনের একটু আগে লিখলাম 35.5, এবং অক্সিজেন 16 × 3 কি হবে 48 হলো। তাহলে এটা যদি করা হয় তাহলে এটা আসবে 245 গ্রাম। আর এদিকে আমাকে জিজ্ঞেস করেছে অক্সিজেন কতটা হচ্ছে, তাহলে 3 × 16 × 2 মানে কত, না 96 গ্রাম। তাহলে লেখাটা কি হবে, না 245 গ্রাম KClO3 থেকে কতটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে, না 96 গ্রাম। তাহলে 1 গ্রাম যে KClO3 সেখান থেকে কতটা হবে, 96/245। এবং প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে 122.5 গ্রাম KClO3 থেকে কতটা আমি অক্সিজেন উৎপন্ন করব। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা অ্যান্সার আসবে কিন্তু 48 গ্রাম। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে সাথে কি, না এর আয়তনটা কত হবে। দেখো 96 গ্রাম যখন অক্সিজেন পাচ্ছিলাম সেটা কত মোলকে নির্দেশ করছিল, দেখো 96 গ্রাম যখন হচ্ছিল তখন কিন্তু সে 3 মোলকে নির্দেশ করছিল। তাহলে কি লিখবো, না 96 গ্রাম অক্সিজেন মানে কতটা অক্সিজেন, 3 মোল, আয়তনটা 3 মোল অক্সিজেন। তাহলে 1 গ্রাম অক্সিজেন মানে কতটা অক্সিজেন, 3/96। কিন্তু আমার বেরিয়েছে 122 গ্রামে কতটা অক্সিজেন পাই, 48 গ্রাম। তাহলে 48 গ্রাম মানে কত মোল পাবো, না 3/96 ইন্টু 48। এবার জানো এটা দুইয়ে যায়, তাহলে 3কে 2 ভাগ করলে আসবে 1.5 মোল। তাহলে এত মোল অক্সিজেনকে নিতে পাবো আমরা। এবার আমাকে আয়তন জিজ্ঞেস করেছে, তো 1 লিটার মানে কত হয়, 1 মোল মানে কত লিটার হয়। দেখো 1 মোল মানে আমরা জানি আয়তন হয় এসটিপিতে সব গ্যাসের 22.4 লিটার। তাহলে 1.5 মোল করলে কত লিটার হবে, না 22.4 ইন্টু 1.5 সমান লিখতে পারি কত, না 33.6 লিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে আয়তন কত হবে, তাহলে অ্যান্সার হবে 33.6 লিটার। এখানে আছে 4.7। 4.7-এ বলেছে এই বাতি আর এই বাতির রোধের অনুপাত করতে, তো এটাও রিপিটেড প্রশ্ন। দেখো R1 সমান কি লিখবে, V²/P। তো প্রথমটার ক্ষেত্রে ভোল্টেজ কত, 220 ইন্টু 220/60। এবং তারপরের যে রোধটা R2-র ক্ষেত্রে কি লিখবে, একই রকমভাবে V²/P করলে 110 ইন্টু 110/60। তাহলে এবার একটু কাটাকাটি কর, এটার সাথে এটা গেল, এখানেও এটার সাথে এটা গেল। তাহলে এটার যদি রেশিও করা হয় R1:R2 কি হবে, না 220 ইন্টু 22/6 ইস্টু 110 ইন্টু 11/6। তাহলে 6 ক্যান্সেল, 11×2 = 22 আর 100×2 = 220। তাহলে এদের যে রোধের অনুপাত সেটা হয়ে যাবে 4:1। একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি জ্বলে, দুটি 80 ওয়াটের পাখা চলে, তাদের দৈনিক 5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 4 টাকা এবং 1 মাসে বলে দিয়েছে 30 দিন। তো সহজে কি করবে, প্রথমে বের করে নিবে যে কতটা শক্তি তারা ব্যয় করছে। তাহলে ব্যয়িত শক্তি কি হবে, দেখো 30 দিন চলছে, তো 30 সামনে মোট কত ওয়াট খরচ হচ্ছে, দুটি 60 ওয়াট, তাহলে 2 × 60, ক ঘন্টা 5 ঘন্টা হয়ে গেল, প্লাস দুটি 80 ওয়াট, ক ঘন্টা 5 ঘন্টা, শেষ। তাহলে 30, এটা গুণ করলে 60×5 = 300, 300×2 = 600, আর এখানে দেখো 5×8 = 400, 400×2 = 800। তাহলে এখানটা হচ্ছে 6×8 = 1400 ইন্টু 30। এবার 14×3 আমরা কি জানি 42, তাহলে 42,000 ওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াটে করলে কি হবে, 1000 দিয়ে ভাগ, মানে 42 কিলোওয়াট আওয়ার, বা বলতে পারি 42 বিওটি ইউনিট। বিওটি ইউনিট। তাহলে 1 ইউনিটের দাম যদি আমার 4 টাকা হয়, তাহলে 44 ইউনিটের দাম কত হবে, 1 ইউনিটের দাম আমাকে বলেছে 4 টাকা। তাহলে বলো 42 ইউনিটের দাম কত হবে, না 42 ইন্টু 4। তাহলে কত বলবে, মাসে 168 টাকা খরচ হচ্ছে।
আমাকে জিজ্ঞেস করছে 1 মাসের বিদ্যুৎ বিল কত হবে, না 168 টাকা। তাহলে এই ছিল আমাদের 11 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন।